হ্যালো, আশা করি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইতিপূর্বে তোমাদেরকে নগদ প্রবাহ বিবরণী থেকে ২টি লেকচার দেওয়া হয়েছিল। আজকে তৃতীয় লেকচার। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, এবং এই সময়কালে তোমাদের অবশ্যই সিলেবাসটি ভালোভাবে শেষ করার চেষ্টা করবে, কারণ আর যাই হোক নির্দিষ্ট সময়ে কিন্তু তোমাদের পরীক্ষা ঠিকই হয়ে যাবে। তো লেখাপড়া চালিয়ে যেতে হবে আমাদের, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। যে ইতিপূর্বে যে চ্যাপ্টারগুলো আমাদের সম্পন্ন হয়েছে যখন কলেজ খোলা ছিল, তো এখন এই অবস্থায় আমাদের ধৈর্য সহকারে পরবর্তী দিনগুলো অবশ্য অতিবাহিত করতে হবে এবং আমাদেরকে নিয়মিত লেখাপড়ার মধ্যে মনোনিবেশ করতে হবে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে নগদ প্রবাহ বিবরণী আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় ছিল। তো সেই অধ্যায়ে ইতিপূর্বে আমরা একটি লেকচার দিয়েছিলাম, যেটি থিওরিটিক্যাল এবং সম্পূর্ণ। আর দ্বিতীয়টি ছিল যে কিভাবে আমাদের যে বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো আছে, কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমের মধ্যে থেকে আমরা পরিচালন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে মূলত দুইটি বিষয়কে আমরা আলোকপাত করতে চাই। একটি হচ্ছে যে আমাদের বিনিয়োগ কার্যক্রম এবং আমাদের আর্থিক কার্যক্রম। অর্থাৎ পরোক্ষ পদ্ধতিতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের মোট 3টি কার্যক্রমের প্রয়োজন পড়ে। এটি প্রত্যক্ষ পরোক্ষ উভয় পদ্ধতিতে প্রায় একই রকমই, শুধুমাত্র পরিচালন কার্যক্রমটি ব্যতিক্রম। পরিচালন কার্যক্রমটি প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতিতে আলাদা হয়ে থাকে, কিন্তু বাকি দুটি যে কার্যক্রম আছে, একটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম এবং অপরটি হচ্ছে আর্থিক কার্যক্রম। এই দুটি কার্যক্রম কিন্তু যে পদ্ধতিতে তুমি করো না কেন এর মধ্যে কোনো পরিবর্তন কিন্তু নাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন নগদ প্রবাহ বিবরণীতে এই আলোকপাত করব কিংবা মনোনিবেশ করব অথবা বোঝার চেষ্টা করব, সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের নগদ অর্থের কি পরিমাণ আসা যাওয়া করছে অথবা আগমন বা বহির্গমন হচ্ছে, বা কি পরিমাণ গ্রহণ করতেছি অথবা প্রদান করতেছি, সেই সংক্রান্ত যে প্রভাব বিস্তার হয় একটি প্রতিষ্ঠানের মধ্যে, সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং এই সংক্রান্ত বিষয় হচ্ছে যে আমাদের কাছে সাধারণত যেটি থাকে সেটি হচ্ছে যে তুলনামূলক আর্থিক বিবরণী বা পরস্পর বা পাশাপাশি দুইটি বছরের বা হিসাবকালের আমাদের সাধারণত সম্পদ এবং দায়গুলো দেওয়া থাকে। তো সেই দিকে আমাদের একটু দেখতে হবে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম যে এই যে যখন নগদ প্রবাহ বিবরণী আমরা প্রস্তুত করব দুইটি পদ্ধতিতে, যখন অর্থাৎ আলাদা হয়ে যাচ্ছে কিন্তু একটি জায়গাতে, সেটি হচ্ছে পরিচালন কার্যক্রম। বাকি যে দুইটি কার্যক্রমের কথা ইতিপূর্বে তোমাদেরকে আমি বলেছি, আবার রিপিট করছি যে আমাদের যে দুইটা কার্যক্রম থাকলো, অবশিষ্ট যে দুইটা, তিনটার মধ্যে দুইটা কিন্তু কমন। আমরা পরোক্ষ পদ্ধতি হোক এবং সেটা প্রত্যক্ষ পদ্ধতি হোক, দুইটাই কিন্তু হুবহু এক এবং এখানে কোনো পরিবর্তন নাই। এখন বিষয়বস্তু হচ্ছে যে আমরা যখন এই একাদশ কিংবা আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে যখন আমরা এই নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করি, তখন কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে পরিচালন কার্যক্রমের পরে বিনিয়োগ কার্যক্রম এবং আর্থিক অর্থায়ন কার্যক্রম, এই দুইটা কার্যক্রমের মধ্যে কিন্তু কোনো অবস্থাতে কোনো জায়গায় পরিবর্তন নাই। এবং আমরা পাশাপাশি একটি কথা বলছিলাম যে যখন আমরা মূলত এই নগদ প্রবাহ বিবরণী করি, যে নগদ টাকা আসছে না যাচ্ছে, এই যে আগমন বা বহির্গমনের যে বিষয়বস্তুটা, সেটা কিন্তু পারস্পরিক দুটি বছরের বা দুটি হিসাবকালের যে তুলনামূলক যে আর্থিক অবস্থার যে প্রেজেন্টেশনটা থাকে, সেখান থেকে কিন্তু আমরা মূলত এই পরিবর্তনটাকে প্রকাশ করে থাকি, যে টাকা আসছে না গেছে। এই আসা যাওয়া খেয়াল করে কিন্তু মূলত আমাদের এটা এই যে নগদ প্রবাহ বিবরণীটা, সেটা কিন্তু প্রস্তুত করতে হবে। তো যাই হোক, এখন আসি যে এই যে দুটি কার্যক্রমের মধ্যে আমরা প্রথমেই আসি নগদ প্রবাহ বিবরণীর এই বিনিয়োগ কার্যক্রম কাকে বলে। প্রথম কথা হচ্ছে যে বিনিয়োগ কার্যক্রম হচ্ছে পুরো কোনো প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী সম্পদ যখন অর্জন করে অথবা সেটা পরিত্যাগ করে, এই যে অর্জন কিংবা পরিত্যাগের কারণে নগদ অর্থের বহির্গমন কিংবা আগমনের যে বা নগদ অর্থের যে পরিবর্তন সংঘটিত হয়, সেটি মূলত আমরা বিনিয়োগ কার্যক্রম বলে প্রকাশ করে থাকি। এখন এই নগদ প্রবাহ কার্যক্রমের মধ্যে আমাদের একটু এই নগদ প্রবাহের এই বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আমাদের যে বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে যে কোন কোন খাত থেকে আমাদের টাকাগুলো আসে অথবা টাকাগুলো চলে যায়। এখানে একটি লক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে যে অবশ্যই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে
যে বিনিয়োগ কার্যক্রমে শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদের অর্জন কিংবা এটা পরিত্যাগ করার ফলে যে নগদ অর্থের আগমন বা বহির্গমন ঘটে সেটি কিন্তু এই অংশে আসবে। তো এবার আমি কিছু বলছি যে আমি প্রথমেই এই বিনিয়োগ কার্যক্রম থেকে কিভাবে আমাদের অর্থ বাইরে চলে যায় বা বহির্গমন ঘটে সেই বিষয়ে আগে একটু আমি বলে নিই। তিনটি বিষয় তোমাদেরকে এই মনে রাখতে হবে। ঠিক আগমনটাও কিন্তু এই তিনভাবেই কিন্তু আসতে পারে। একটি হচ্ছে যে স্থায়ী সম্পদ যদি আমরা অর্জন করি, যেমন ধরো যন্ত্রপাতি তুমি ক্রয় করতে পারো, দালান কোঠা ক্রয় করতে পারো, অথবা এই জাতীয় কোনো সম্পদ যদি, যেগুলো দীর্ঘমেয়াদে আমরা ব্যবহার করি, এই জাতীয় সম্পদগুলো যদি আমরা কি করি, অর্জন যদি করি, আমরা যদি নগদ টাকায় যদি ক্রয় করি বা ক্রয় যদি করি সহজ কথা, তাহলে বা বৃদ্ধি যদি পায়, তাহলে আমাদের নগদ অর্থ কিন্তু চলে যাবে, অর্থাৎ নগদ অর্থের বহির্গমন ঘটবে। এইখানে কিন্তু আসার কোনো সুযোগ নেই যখন আমরা সম্পদ টাকা অর্জন করি। 2 নম্বর হচ্ছে, যদি আমাদের প্রতিষ্ঠানের অর্থ দ্বারা আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের ঋণপত্র অথবা শেয়ার যদি আমরা ক্রয় করি, আবারও বলছি যে অন্য কোনো প্রতিষ্ঠানের যদি আমরা শেয়ার বা ঋণপত্র যদি আমরা ক্রয় করি, তাহলে কিন্তু আমাদের নগদ অর্থ চলে যায় বা বহির্গমন ঘটে। আর 3 নাম্বার হচ্ছে যে আমরা যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা ঋণ প্রদান করে থাকি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের টাকা চলে যাবে। এই যে তিনটি কথা বললাম, এই তিনটি কথাই কিন্তু মূলত মনে রাখতে হবে যে এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের নগদ অর্থের বহির্গমন ঘটে, এবং যে তিনটি লেনদেন বিনিয়োগ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। এবার আসি এই তিনটার বিপরীতে আমাদের কিভাবে নগদ টাকা আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি পরিত্যাগ করি, অর্থাৎ যে সম্পদটা আমরা ক্রয় করেছিলাম সেই সম্পদটা যদি আমাদের যে কোনো সময় হতে পারে, সেটি ব্যবহার করার পরে আমরা বিক্রি করে দিলাম, লসে বিক্রি হতে পারে অথবা লাভে বিক্রি হতে পারে, যে অবস্থায় সংঘটিত হোক না কেন, যদি নগদ অর্থ যদি আমাদের আসে, এই যে পরিবর্তনটা সংঘটিত হলো, এই আসার ফলে কিন্তু আমরা সেই লেনদেনটাকে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করি। তাহলে আমরা কি বলতেছি, আবার একটু খেয়াল করো, আমরা যদি কোনো দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রি করে দেই, সেইটা আমাদের বিনিয়োগ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর আমরা কি বলেছিলাম, ওখানে নগদ টাকা যদি আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের যদি আমরা কি করি, নগদ এই ঋণপত্র বা শেয়ার যদি আমরা ক্রয় করি, ঠিক আছে, এটা ক্রয় করলে তো টাকা চলে যায়। এখন তুমি পাল্টাটা চিন্তা করো, যে আমরা যদি এই যে অন্য প্রতিষ্ঠানের ঋণপত্র কিংবা শেয়ার যদি আমরা ভাঙায় ফেলি বা বিক্রি করে ফেলি, তাহলে কিন্তু নগদ টাকা প্রতিষ্ঠানে আসবে, আগমন ঘটবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে নগদ টাকাটা চলে আসলো, অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত, তো প্রথমটা বললাম তাহলে টাকা আসে, দ্বিতীয়টা তাহলে আমরা ওখানে বলছিলাম যে টাকা চলে যাওয়াটা, তাহলে ওই ঋণপত্র বা ওই শেয়ারগুলো যদি আমরা বিক্রি করে দিই তাহলে টাকাটা আসবে। আর লাস্ট ওয়ানে আমরা বলছিলাম যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা ঋণ প্রদান করি, তাহলে ঠিক আছে, এখন যদি ঋণের টাকা যদি আমরা আদায় করি, অর্থাৎ ওই প্রতিষ্ঠান যদি তার ঋণ পরিশোধ করে দেয়, আমাদেরকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের টাকাগুলো চলে আসে। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তিনটি লেনদেন, মূলত এই তিনটা লেনদেন 3 দুগুণে 6টা, তিনটার বিপরীতে যে তিনটা লেনদেনের মাধ্যমে আমাদের টাকা চলে যায় আর তিনটা লেনদেনের মাধ্যমে টাকা আমাদের আসে। তো ঠিক আছে, এখন যদি আমরা এই বিনিয়োগ কার্যক্রমের এই কথাগুলোকেই যদি আমরা অঙ্কের মধ্যে বা ছকের মধ্যে যদি প্রেজেন্টেশন করি, যে কিভাবে টাকা আসে বা যায়, সেটাকে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এই তিনটার মাধ্যমে কিন্তু আমাদের আলোকপাত করতে হবে। তো ঠিক আছে, আমি এর আগে কিন্তু একটা কথা বলছিলাম মাঝখানে, যে আমাদের কিন্তু অবশ্যই বিনিয়োগ কার্যক্রম বা অন্য যে কোনো কার্যক্রমে আমরা করি না কেন, সেখানে কিন্তু অবশ্যই সম্পত্তি বা যে বিষয়বস্তুগুলোর কথা বললাম সেগুলো পরিবর্তন কতটুকু হয়েছে সেই বিষয়বস্তুর প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি থাকে? তাহলে প্রশ্নে অবশ্যই আমাদের একটি তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী থাকবে। আমাদের এই তুলনামূলক আর্থিক বিবরণ থেকেই কিন্তু আমরা মূলত আমাদের সম্পদ বাড়ছে না কমছে, কিংবা আসছে না গেছে, নগদ অর্থের পরিবর্তনটা কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাই। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ছোট্ট একটা জিনিস এখানে একটু লিখি, যে কিভাবে সাধারণত আর্থিক অবস্থার বিবরণীটা দেখানো হয়। আমরা আগে সেই বিষয়ে একটু আলোকপাত করি, তারপরে আমরা যে লেনদেনগুলোর কথা বললাম সেটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করি, এবং অর্থের যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা পজিটিভ আর নেগেটিভ আমরা দুইভাবে সেটা প্রকাশ করতে পারি। হতে পারে ঋণাত্মক, হতে পারে
ধনাত্মক ধনাত্মক বা ঋণাত্মক যে ধরনের আসুন না কেন সেগুলোকে আমরা কি নাম দ্বারা প্রকাশ করি সেগুলো আমরা দেখব। তার আগে আমরা একটু আর্থিক অবস্থা বিবরণী প্রেজেন্টেশনটা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যে আমি 3টি লিখছি, যদি দেখতে অসুবিধা হয় তোমাদের আমি জন্য আমার মুখে বলছি। এটা ভূমি, এটা একটা আর্থিক অবস্থার বিবরণী কথা, আমি উপরে লিখিনি, তোমরা শুনে নাও। এটা একটা আর্থিক অবস্থার বিবরণী দেখাচ্ছি, তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী। এখানে 2019 সাল এবং 2018 সালে কিছু সম্পদ দেখানো হয়েছে। তো কেমন দেখানো হয়েছে যে ভূমি প্রথমে ধরে নিলাম যে 2019-এর শেষে আমাদের ভূমি পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, 2018 সালে ডিসেম্বরে বা শেষে ছিল 90,000 টাকা। তাহলে এখানে কিন্তু সবসময় মনে রাখবে যে লেটেস্ট সাল যেটা থাকবে, অর্থাৎ এখানে 2018 এবং 2019-এর মধ্যে লেটেস্ট হচ্ছে 2019। তাহলে 19কে যদি আমরা বিবেচনা করি তাহলে পরিবর্তনটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে দেখতে পাই যে 2018-র তুলনায় 2019-এ দেখো তোমরা যে 2018-র তুলনায় 2019-এ আমাদের কি হয়েছে যে ভূমি পরিমাণ বেড়ে গিয়েছে। কত টাকা ভূমি বাড়ছে, এই যে কত টাকা ভূমি বাড়ছে এখান থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ভূমি পরিমাণ 10,000 টাকার একটা পরিবর্তন সংঘটিত হয়েছে। অর্থাৎ 2018-তে ছিল 90,000, 2019-এ হয়েছে 1 লক্ষ টাকা। সম্পদ কিভাবে বাড়ে? নিশ্চিত যে আমরা এখানে যদি অন্য কোনো কথা বা অন্য কোনো বিষয়বস্তু যদি এখানে উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আমাদের এই নতুন করে ভূমি 10,000 টাকা সংযুক্ত হয়েছে বা ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয়ের ফলে কি কি ঘটনা ঘটেছে? তাই নিশ্চিত ক্রয়ের ফলে আমাদের টাকা চলে গেছে। তাহলে এখানে কত টাকা, নিট কত টাকা পরিবর্তন হয়েছে? টাকা যদি চলে যায়, আমরা জানি যে নগদ প্রবাহ বিবরণীতে যখন টাকা আসে তখন সেটাকে আমরা যোগ করি, এবং যখন আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা বাইরে চলে যায় বা বহির্গমন সংগঠিত হয় তখন আমরা সেটাকে কিন্তু বিয়োগ করি। এরপরে দেখো, তাহলে এখানে 10,000 টাকা নতুন ক্রয় করা হয়েছে, অর্থাৎ টাকা চলে গেছে। তাহলে আমরা যখন এই যে ভূমির বৃদ্ধি লিখবো আমরা বা সম্পদের যে বৃদ্ধি এখানে সংঘটিত হলো, তখন আমরা দেখাচ্ছি যে 10,000 টাকা বিয়োগ করে দিব আমরা। এবার সে দেখো যন্ত্রপাতি 2018-তে ছিল 60,000, 2019-এ হচ্ছে 70,000। সেম ঘটনা যদি বলি যে একটু আগে ভূমির যে বিষয়বস্তুটা ছিল একই রকম যদি হয়, অন্য কোনো কথাবার্তা অর্থাৎ অবচয় বা এই সংক্রান্ত কোনো তথ্য যদি না থাকে, তাহলে এখানে স্রেফ তুমি কিন্তু বলে দিতে পারো যে এখানে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নতুন সম্পদ ক্রয় হয়েছে 10,000 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু এখানেই না, কিন্তু যদি এমন হয় যে এই যে যন্ত্রপাতি যেটি আমরা 70,000 টাকা দেখাচ্ছি, এই 70,000 টাকার মধ্যে যদি এমন হয় যে এই নিচে যদি বলা থাকে যে চলতি বছরের যন্ত্রপাতির উপরে, আগে বলেছি যে চলতি বছরে যদি আমরা 2019-কে ধরি, এবং এখানে যদি বলা থাকে যে চলতি বছরের অবচয়ের পরিমাণ, যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ হচ্ছে 6,000 টাকা, এবং উক্ত বছরে মোট যন্ত্রপাতির পরিমাণ 5,000 টাকার যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 3,000 টাকায়। এইরকম কথাবার্তা যদি থাকে তখন কিন্তু আমাদের কিন্তু আবার ভিন্নভাবে যে বেড়ে গেছে কি পরিমাণ পরিবর্তন ঘটেছে। তো প্রথমটা ছিল যে যদি কোনো কথাবার্তা লেখা না থাকে তাহলে কিন্তু আমরা স্রেফ এখান থেকে 10,000 টাকা আমরা বৃদ্ধি দেখাই দেবো। কিন্তু যদি অতিরিক্ত তথ্য যেগুলো বললাম যে উক্ত বছরে 6,000 টাকা অবচয় ধার্য করা হয়েছে এবং
5,000 টাকার সম্পত্তি 3,000 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে আমাদের যেটি নতুন সম্পদ ক্রয়ের যে কতটুকু ক্রয় সংঘটিত হয়েছে সেটি কিন্তু নির্ণয় করে নিতে হবে খসড়া গণনার মাধ্যমে। এখন এই খসড়া গণনার মাধ্যমে কিভাবে আমরা নির্ণয় করবো যে কত টাকা ক্রয় হলো? তো প্রথম বিষয়বস্তু হচ্ছে যে এই যে প্রিভিয়াস ইয়ারে বা গত বছরে যে পরিমাণ সম্পদ ছিল, একটু খেয়াল করো, 60,000 টাকা। এই 60,000 টাকা থেকে তোমরা প্রথমে কি করবা, যে পরিমাণ সম্পদ বিক্রি করা হয়েছে তার বুক ভ্যালুটা যত, বিক্রয় মূল্য যত, তত কিন্তু না, যতটুকু বিক্রি করা এটার বুক ভ্যালু যত আছে সেটাকে বিয়োগ করে দাও। আমরা কিন্তু ক্রয়টা কতটুকু ক্রয় করেছি সেটা বের করার চেষ্টা করছি। তাহলে প্রথমেই হচ্ছে যে আমরা 60,000 টাকার থেকে আমরা 5,000 টাকা আমরা বিয়োগ করে দেব। থাকলো কত? থাকলো আমাদের 6,000 টাকা, সরি 6,000 টাকা যদি বিয়োগ করি তাহলে 54,000 টাকা, যে চলতি বছরে যতটুকু আমরা বিক্রি করে দিয়েছি। সরি, এখানে আমরা বিক্রি করেছিলাম 5,000 টাকা এবং বলেছিলাম যে চলতি বছর অবচয় হচ্ছে 6,000 টাকা। যদি এরকম হয় যে যতটুকু আমরা আগেই বলেছি যতটুকু আমরা বিক্রি করেছি অতটুকু আমরা বিয়োগ করে দেবো। আর অবচয়টা যেহেতু অনগদ লেনদেন নিয়ে এখানে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এখানে সাধারণত ওই পরিবর্তনটুকুই দেখানো হয়। আমরা আরো যখন অঙ্ক করবো তখন আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে শুধুমাত্র এই বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কতটুকু অন্তর্ভুক্ত হবে সেইটুকু আমরা আলোচনা করছি। যে আমরা তাহলে প্রথমে কি করলাম, আমরা গত বছরের এই সম্পত্তির থেকে আমরা যতটুকু, ওইটা বুক ভ্যালু যতটুকু ছিল ততটুকু আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে থাকলো কত, আমাদের 5,000 টাকা আমরা বিক্রি করেছি। যদি বলেছি 3,000 টাকা বিক্রি করেছি, ওখানে কি ক্ষতি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আলোচনা আসছে না, এটা পরে করবো। তো আমরা প্রথমেই হচ্ছে যে আমরা একটা বিয়োগ করে দিলাম, পাইলাম 55,000 টাকা। তো 55,000 টাকা যদি এখন আমরা দেখাই যে 70,000 থেকে যদি 55,000 টাকা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে নতুন ক্রয় কিন্তু 15,000 টাকা সংগঠিত হয়। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। এখানে গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে যে বিক্রয় মূল্যটা কোথায় যাবে। এটা কিন্তু নতুন ক্রয়টা বের করলাম, নতুন ক্রয় 15,000 টাকা। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে যে আমরা যেটা বিক্রয় করেছি সেটাও আসবে। বিক্রয়টা হচ্ছে কত, আমরা বিক্রি করেছি হচ্ছে 3,000 টাকা, সেটা সরাসরি আমাদের যে যোগের মধ্যে বলবে। তাহলে বিয়োগের মধ্যে নতুন ক্রয় কত গেল, 15,000। আর তোমার যখন তুমি বিক্রি করেছো বিক্রয় মূল্যটা আনবা, এখানে মনে রাখবে যে লস হয়েছে সেটা কিন্তু গণনা করা দরকার নেই, এখানে শুধুমাত্র বিক্রয় মূল্যটাকে নিয়ে আসবা। বিক্রয় মূল্য হচ্ছে 3,000। আর এখানে দেখো, এখানে যদি একই রকম কথা বলি এখানেও সেম ঘটনা, ওইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা প্রশ্নের উপর নির্ভর করবে, আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। এবার দেখাই যে আমরা যখন বিনিয়োগ কার্যক্রম করব, বিনিয়োগ কার্যক্রমে কিভাবে আমরা যোগ বিয়োগগুলো করি, কোন কোন লেনদেনগুলোকে আমরা কি করি এবং ছকের মধ্যে কিভাবে প্রকাশ করি সেটা আমি এখন দেখাচ্ছি। বিনিয়োগ কার্যাবলী আমরা লিখলাম, এরপরে যে কথাগুলি বলেছিলাম ওই লেনদেনগুলোকে আমরা এখন এখানে যোগ বিয়োগের মাধ্যমে প্রকাশ করছি।
যা লিখেছি একটু মুখে বলি, তোমাদের জন্য সুবিধা হবে। বিনিয়োগ কার্যক্রম, স্থায়ী সম্পত্তি ক্রয়, দেখো এটা ব্র্যাকেট দেওয়া, যদি টাকা চলে যায় তাহলে আমরা ব্র্যাকেট দেবো স্থায়ী সম্পত্তি বিক্রয়, তার মানে টাকা আসছে, এটা প্লাস। ঋণপত্র বা শেয়ার ক্রয়, টাকা চলে গেছে, মাইনাস। ঋণপত্র অবলিক শেয়ার বিক্রয়, টাকা আসছে, আমরা প্লাস। ঋণ প্রদান, এই ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানকে যদি আমরা ঋণ প্রদান করি তাহলে টাকা চলে যায়, এবং ঋণ যদি আদায় করে থাকি অর্থাৎ অন্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণ যদি আদায় করি তাহলে পজিটিভ হয়। সর্বশেষ এই টাকা পয়সাগুলোকে যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করার পরে আমাদের যদি এই যে টাকাটা, এখানে কিন্তু আমি ব্র্যাকেট দেইনি, তো আমরা লাস্টে এইখান থেকে যোগ বিয়োগ করার পরে যে টাকাটা আসবে সেটা যদি ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ যদি হয়, অর্থাৎ এর পরিমাণ যদি বেশি হয়, তাহলে আমরা বলতেছি বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ সরবরাহ বা নগদ সরবরাহ। আবার বলছি যদি পজিটিভ আসে তাহলে নগদ সরবরাহ, আর যদি নেগেটিভটা আসে অর্থাৎ বিয়োগেরটা যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ ব্যবহার। এই পর্যন্তই। আজকে আসলে আমার ইচ্ছা ছিল যে তোমাদেরকে আরেকটু করা, আগানো, যাতে করে আমাদের অর্থসংস্থান জনিত যে কার্যক্রমটি আছে সেটিও যাতে আমরা সম্পন্ন করতে পারি। তো যাই হোক, আজকে আর লেকচারটি লম্বা করছি না, তোমরা এইটুকু আগে শেষ করো। আশা করি পরবর্তী যে লেকচারটা আমি দেব সেটি আমাদের অর্থসংস্থান জনিত যে কার্যক্রমটি আছে সেটি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়গুলি খেয়াল রাখবে যে এই কয়টা লেনদেনের মধ্যে যে কয়টা থাকবে সেই কয়টা লেনদেন নিয়ে আমরা কাজ করবো। এখানে মূলত 6টি লেনদেন দেখানো হয়েছে, এই 6টাই কিন্তু তোমার পরীক্ষার মধ্যে থাকবে না, এর চেয়ে কম কম থাকবে। তো কম থাকলে পরে যে লেনদেনগুলো শুধুমাত্র আসবে সেই লেনদেনগুলোকে নিয়ে কাজ করবো। আর আমরা কিন্তু বারবার বলেছি যে লাস্টে যে টাকাটা আসে ইনার কলাম থেকে আউট কলামে আমরা যখন ট্রান্সফার করি অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যদি আমাদের টাকাটা পজিটিভটা বড় হয় তখন আমরা বলছি নিট নগদ সরবরাহ, আর যদি নেগেটিভটা বড় হয় তখন কিন্তু আমরা বলছি নিট নগদ ব্যবহার। এই কথাটি খেয়াল রাখবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থামলাম। তোমরা পরবর্তী লেকচার পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আল্লাহ হাফিজ।